নদ নদীর দেশ আমাদের এই বাংলাদেশ। নদীর বুকে গড়ে উঠেছে হাজারো চর। চরে বসবাসকারী মানুষের জীবন বৈচিত্র্যে ভরপুর। কখনো ধুলোউড়ানো পথ, আবার কখনো বা সুবিশাল জলরাশি। চরের মানুষের টক মিষ্টি গল্পে সাজিয়েছি আজকের এই ভিডিও। বর্ষাকালে এখানে পানি উঠে পানি কিন্তু এক মাথা করে পানি হয়। এক মাথা। তার মানে আমি যদি ইয়া করি তাহলে আপনার ঘরের প্রায় চাল পর্যন্ত জি পানি হয় এখানে। জি বড় বান হলে ঘরে তখন তো ঘর বাড়ি নষ্ট হয়ে যায় না? যাই পরের বার আবার আইসে হইলে হটকাই নিয়ে যাই গিয়ে। মানে এটাও নিয়ে যান গা। জি পরে আবার বন্যা নামলে আবার আসে আবার এসে ঘর ওঠা, এটা তো একটা খরচেরও ব্যাপার। হয় আর কি করে গহীন চরের মানুষের প্রথম বাহন নৌকা। নির্দিষ্ট সময়ে ছেড়ে যায় নৌকাগুলো। চরের মানুষের সাথে আমিও উঠে পড়লাম নৌকায়। ভিডিওটা যখন ধারণ করছি তখন প্রচণ্ড শীতে কাঁপছে সারা দেশ। শীতকে উপেক্ষা করে ছুটছি এক অচেনা জনপদে। যে জনপদে গিয়ে দেখব মানুষের জীবন বৈচিত্র্য, একই সাথে দেখব কিভাবে টিকে আছে দুর্গম এই চরে। সেই টিকে থাকার লড়াইকে দেখার প্রচণ্ড আগ্রহ নিয়েই এই ছুটে চলা। যাত্রাপথে দেখা মিলল কয়েকটি ছোট জেলে নৌকার। ভয়ঙ্কর শীতেও থেমে থাকেনি তাদের জীবন। সংসার চালানোর তাড়নায় নেমে পড়েছে মানুষগুলো। আমাদের সহযাত্রী চরের অসংখ্য মানুষ। নদী ছোট হয়ে এসেছে, তাই তো খুব একটা সময় লাগে না ঘাটে পৌঁছাতে। দূরে যে ঘাটটি দেখছেন সেটি কুদালধোয়া ঘাট। কুদালধোয়া ঘাট থেকে কয়েকটি চরে যাওয়া যায়। আমাদের নৌকায় মূলত সেই চরগুলোরই মানুষ। দেখতে দেখতে নৌকা পৌঁছে গেল কুদালধোয়া ঘাটে। পৌঁছার সাথে সাথে আমাদের সাথে যারা এসেছিল তারা একে একে নামতে থাকলো নৌকা থেকে। ঘাটে অপেক্ষমান বহু যাত্রী। যাত্রীর পাশাপাশি মোটরসাইকেল, মালামাল সবই পরিবহন হবে এই নৌকায়। মোটরসাইকেলে করে চরের মানুষেরা যাবে ওপারের ঘাটে, উলিয়া বাজার। উলিয়া বাজার থেকে দূর দূরান্তে চলে যাবে মানুষগুলো। আবারও বিকালের কোনো নৌকায় করে ফিরবে তার চরের বাড়িতে। শীতের আগমনে শুকিয়ে গেছে নদী। বর্ষায় বুক ফুলিয়ে চলা নদীটা এখন শুকিয়ে কাঠ। তাই তো ঘাট থেকে লম্বা এক হাঁটাপথ পাড়ি দিতে হবে মানুষগুলোর। চরগুলো পশুপালনের এক অভয়ারণ্য। গরু, মহিষ, ছাগল, ভেড়া থেকে শুরু করে নানা ধরনের গবাদি পশু সবই লালন পালন হয় চরগুলোতে। প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি যেন তার সব রূপ ঢেলে দিয়েছে চরগুলোতে। বর্ষায় শুকিয়ে যাওয়া নদীতে পার হচ্ছে গরুর পাল। এখন হেঁটে পারাপার হওয়া যায় যমুনা নদী। বর্ষায় যে নদীটা ছিল উত্তাল, সেই নদীটা এখন মৃতপ্রায়। নদীর পাড় ধরে চলাচল করছে হাজারো মানুষ। বাপ বেটা মিলে বাজার করেছে, এবার ঘরে ফেরার পালা। ফিরতি পথে বাবার কাঁধে বোঝা আর ছেলের হাতে হটপট। এদিকে রাখাল নিয়ে চলছে তার মহিষের পাল। ভোর দুপুরবেলা ক্লান্ত মহিষগুলোকে গোসলের জন্য নিয়ে এসেছে যমুনার ধারায়। সকাল থেকে মহিষগুলো ঘাস খাচ্ছিল চরের তৃণভূমিতে। দুপুরবেলা যখন মহিষগুলো ক্লান্ত তখন একটু গোসল করাতে মহিষগুলোকে নামিয়েছে যমুনার ধারায়। দুইজন রাখাল এই মহিষের পালটিকে রক্ষণাবেক্ষণ করছে। ওপারের যে ছোট্ট ঘরটি দেখা যাচ্ছে সেখানে এই রাখালেরা মহিষগুলোকে নিয়ে রাত্রি যাপন করে। এক মাস এই চরে, আরেক মাস অন্য চরে, এভাবেই মহিষগুলোকে নিয়ে নানা সময় স্থানান্তরিত হয় এই রাখালেরা। সামনে দেখতে পাচ্ছি দলছুট একটি মহিষ। দল থেকে ছুটে এসে আসলে দৌড়াদৌড়ি করছে চরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। পেছনে পেছনে রাখাল ভাই আসছে মহিষটিকে নেওয়ার জন্য। সামনে যে মরুময় প্রান্তর, সেই প্রান্তর ধরে হেঁটে আসছিলাম কালীর চরের পথে। দুর্গম চরে হাঁটতে হাঁটতে দেখা মিলল এক অচেনা গাছের। এই গাছের কি নাম আমি তা জানি না, তবে দেখে মনে হচ্ছে কোনো বনভূমির গাছ। মনে হচ্ছে সুন্দরবনের কোনো গাছের জাত।
যদিও এই গাছের নাম বা কিছুই আমি জানি না। তবে দুর্গম এই চরে এই গাছের দেখা পেয়ে আমাদের একটু অবাক লাগলো যে কিভাবে এই গাছ এই দুর্গম চরে, অনেক চরে গিয়েছি কিন্তু কোথাও এই গাছের দেখা পাইনি। গহীন চরে হাঁটতে হাঁটতে যখন মনে হচ্ছিল একমাত্র আমরাই এখানে হাঁটছি, তখন দেখা মিলল এক ভাইয়ের। সে যাচ্ছে ওপারের খেয়াঘাটে, মাথায় বস্তা, নৌকা পার হয়ে যাবে শহরের জনপদে। যখন আমাদের মনে হচ্ছিল যে আমরা এখানে একাই হাঁটছি, ঠিক ওই সময়টাতেই ভাইয়ের দেখা পেয়ে মনে হলো যে একটুখানি স্বস্তি পেলাম। আমরা যে চোরের বাড়িঘরগুলো দেখি, যেগুলো নির্মাণ করা হয় সন দিয়ে বা চোরের মানুষের ভাষায় যেটিকে কাইসা বলে, এটি হচ্ছে সেই কাইসা। শরতে এই কাইসা গাছে ফুল আসে, সাদা ফুলে ভরে যায় এই বিস্তীর্ণ চরাঞ্চল। এখন শীতকাল, কাইসার গাছগুলো মরে গেছে। কিছু গাছ স্থানীয় কৃষকেরা কেটে নিয়ে গেছে ঘর বানানোর জন্য। আমরা মূলত চরে যে বাড়িঘরগুলো দেখি, সেই বাড়িঘরগুলোর বেড়া বা চাল নির্মাণ হয় এই ধরনের কাইসা থেকে। মরুময় প্রান্তর ধরে হাঁটছি, এই যেন কোনো আফ্রিকার মরুভূমি অঞ্চল, নেই জনমানুষের অস্তিত্ব। এই দুর্গম চরে আল্লাহ না করুক কোনো বিপদে পড়লে আমাকে যে বাঁচাতে আসবে এরকম মানুষজন চারপাশে নেই। দেখুন, এপাশে বনভূমির মতো অঞ্চল, আর এই পাশটাতে হচ্ছে সুন্দর করে ফসলের মাঠ। আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে এটা গাজীপুরের কোনো অঞ্চল, যেখানে দুই পাশে বনের মাঝখানে এরকম ফসলি জমি। ঠিক চরে এসে আমার এরকমটাই লাগছে। চরটা যে কতটা দুর্গম তা আসলে বলে বোঝানো সম্ভব না। নেই মানুষের অস্তিত্ব। দুর্গম এই অচেনা পথ ধরে হাঁটছি সামনের বসত বাড়ির উদ্দেশ্যে। জানি না কতটুকু পথ হাঁটার পর বাড়িঘরের দেখা পাবো। গহীন চরে হাঁটতে হাঁটতে যখন মনে হচ্ছিল আমরা কি বসত বাড়ির দেখা পাবো, ঠিক তখনই সামনে ভেসে উঠল এই ধরনের গ্রামীণ ঘরবাড়ি। সুন্দর এক ছবির মতো জনপদ। দূর থেকে যত কাছে যাচ্ছি ঠিক যেন স্বপ্নের মতো সুন্দর মনে হচ্ছে এই গ্রামীণ জীবনধারা। ওপাশে দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যে এত সুন্দর একটা গ্রামীণ চিত্র পাবো তা আসলে কখনোই ভাবি নাই। আমরা যাব বসত বাড়ির ভেতরে, কথা বলবো চোরের মানুষদের সাথে, আপনাদের দেখাবো তাদের সুন্দর জনজীবন। কুয়াশা ভেদ করে রোদ উঠেছে বাংলার আকাশে। রোদ ওঠার সাথে সাথে চরের মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। এদিকে নেড়ে দিয়েছে ধান, আর ওপাশে শুকোতে দিয়েছে কাপড় চোপড়। চরের মানুষেরা রোদ ওঠার সাথে সাথে নিজেদের ব্যস্ততা শুরু করে দিয়েছে। আমরা যদি একটু বসত বাড়ির ভেতরে যাই তাহলে দেখতে পাই এপাশের বসত বাড়িগুলো একদমই সাদামাটা, সন দিয়ে নির্মিত, স্বপ্নের মতো সুন্দর জীবন। এই মানুষগুলোর না আছে অতিরিক্ত কোনো চাহিদা, না আছে জীবনের কোনো ঝঞ্ঝাট। ছোট্ট সুন্দর বসত বাড়িতেই কিভাবে সুন্দর করে থাকতে হয় তা এই মানুষগুলো জানে। এই মানুষগুলো জানে সীমিত সম্পদকে কিভাবে ব্যবহার করে টিকে থাকতে হয়। আজ আমরা আপনাদের সেই গল্পটাই শোনাবো চোরের মানুষের কাছ থেকে। সনের বাড়ি, বাড়ির সামনেই মাটির চোলা, সুন্দর একটি দুয়ার, দুয়ার দিয়ে আমরা প্রবেশ করব চোরের বাড়ির ভেতরে। দুয়ার দিয়ে প্রবেশ করার পর যেটি চোখে পড়ল, সাজানো গুছানো সুন্দর এক ঘর। বিছানাটি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখা, এপাশে ক্যালেন্ডার চলছে, আর ঠিক বাড়ির এপাশে দেখুন সুন্দর করে শোলা দিয়ে মাচা করা, আর তার উপরে সাজিয়ে গুছিয়ে রাখা নিজেদের জিনিসপত্র। আর এপাশে ঝুলছে একটি মশার কোয়েল, আর এই পাশটাতে রয়েছে একটি আয়না। চোরের এই মানুষেরা খুবই সাধারণভাবে চলাফেরা করে। দেখুন, শোলার ঘরের পাশে আয়না ঝোলানো। এ বাড়ির গৃহিণী হয়তো সকাল হলেই এই আয়নায় মুখ দেখে। গ্রামীণ মানুষদের এই সহজ সরল জীবনযাপন কতই না সুন্দর, ঠিক যেন ছবির মতো সুন্দর, দক্ষ কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। আমরা যদি এই নিচে একটু তাকাই তাহলে দেখুন একটি কুপি বাতি।
যেটি আসলে দোয়াত হিসেবে আমরা চিনে থাকি। তামার তৈরি এই দোয়াত আসলে এখন খুব একটা দেখা যায় না, তবে চোরের এই বাড়িতে এখনো সন্ধ্যা হলে দোয়াত জ্বলে, কারণ এই চোরে নেই কোনো বিদ্যুৎ, নেই সৌর বিদ্যুতের ব্যবস্থাও। চোরের মানুষেরা আলো জ্বালাতে হলে তাদের ব্যবহার করতে হয় এই ধরনের কুপিবাতি। সুন্দর সাজানো গোছানো এক বাড়ি, যেটি আসলে নির্মিত হয়েছে ছন ধারা। বাড়ির দরজা ছাড়া বাকি অংশগুলো তৈরি হয়েছে ছন ধারা, আর বাড়ির যে রান্নাঘরটি সেটিও আসলে ছন ধারা নির্মিত। নিচে চুলা, আর চুলার চারপাশে রান্নার বিভিন্ন উপকরণ, আর সামনে খুব সুন্দর এক উঠান বাড়ি। বাড়ির এপাশটিতে রয়েছে গবাদি পশু। দুর্গম এই চরগুলোতে একদম দেশীয় প্রজাতির গরু লালন পালন করে চরের কৃষকেরা। আর তার ঠিক সামনে আরও একটি বসত বাড়ি, যেন ফ্রেমে আঁকা কোনো ছবি। সোনারোদে চকচক করছে ঘরগুলো, আউরি ঘরে বাঁধা গবাদি পশু, আর সামনে বিস্তীর্ণ ফসলি মাঠ। কাকা কত বছর থেকে আছেন এই চরে? চরে তো আছি আজকে 8 বছর। এই চরে এই চরে এর আগে কোথায় ছিলেন? এর আগে এখানেই আমাদের জন্মস্থান জায়গা, এখানেই। এখানে এই জমি আচ্ছা, মানে একবার ভাঙে যাওয়ার পরে যখন জায়গা উঠছে 95 সনে ভাঙছে। তখন আবার বাড়ি করছেন? ওই যে বাড়ি না, ডেরা রান্দি, ডেরা ঘরে কেউ থাকবে না তো বসে বসে। আচ্ছা, সব আপনারা করে আপনারা হচ্ছে এখানে জন্মস্থান। আবাদ মৌসুমের জন্য হ্যাঁ, মানে গোয়েল বাড়ি করে হ্যাঁ, রাখছেন, গোয়েল বাড়ি করে রাখছি। আর ওপাশে থাকবেন। হ্যাঁ। এইখানে কে কে থাকেন এখন? এখন আমরা বাচ্চার মা আর আমি দুইজনে। দুইজন নিজের জায়গা জমি এখানে। আছে। হ্যাঁ, কি আবাদ মৌসুম করছেন এবার? ভুট্টা করছে আর একটু বাদাম করছে, অন্য কিছু ফসল করি না। আচ্ছা, আপনাদের পাশাপাশি তো এখানে এরকম 2-4টা পরিবার আছে যারা সারা বছর থাকে এখানে। এখানে হ্যাঁ। আছে তো 4-5 জন আছে। ওদের যে বাচ্চা কাচ্চারা, ওরা আসলে পড়াশোনা কোথায় করে? উলিয়া করে, ইসলামপুর করে, কেউ জামালপুর করে। তার মানে এইখানে কোনো না, ব্যবস্থা নেই? এখানে ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। পড়াশোনা, স্বাস্থ্য সেবা নিতে হলে যাইতে হবে ওই পারে। ও পারে, ও পারে, ও পারে। উলিয়া, একদম উলিয়া। ধরেন বছরের তো একটা বড় সময় আপনারা এখানে থাকেন, হ্যাঁ, ওই সময় আল্লাহ না করুক যদি রোগবালাই হয় বা কোনো ওইখানে- জরুরি প্রয়োজন হয়, ও পারে। তখন কিভাবে যান রাত বিরাতে? নৌকা থাকে, খুব কষ্ট আর কি। কষ্ট হয়, এই তো নাকি। বিশেষ করে যখন বর্ষাকাল, বৃষ্টি হয়, হ্যাঁ, তখন তো আসলে এখান থেকে বের হয়ে যে একটা সুযোগ সুবিধা নিবেন, সেটা তো অনেক কষ্ট। কষ্ট। হ্যাঁ, এমন ওই দুর্গম এক জায়গা যার চারপাশেই যমুনা নদী। এখন শীতকাল, নদীতে পানি নেই। চরের এই মানুষদের ওপারে ঘাট পর্যন্ত যেতে হলে হাঁটতে হয় অনেকটা পথ। ছোট বাচ্চা আর বয়োজ্যেষ্ঠদের জন্য সেই হাঁটা পথটা অনেকটা কষ্টের। এই মানুষগুলো যে স্বাস্থ্য সেবা নিবে বা চিকিৎসার কোনো ব্যবস্থা নিবে, এই মানুষগুলো যে স্বাস্থ্য সেবা নিবে বা শিক্ষার ব্যবস্থা করবে, তা আসলে এইখানে সম্ভব না। এই মানুষগুলোকে যেতে হয় ওপারের উলিয়া ঘাটে অথবা ইসলামপুরে। সবসময় আসলে সেটি সম্ভবও হয়ে ওঠে না। মূলত আমার সামনে যে বাড়িঘরগুলো, এগুলো হচ্ছে গোয়েল বাড়ি। আবাদ মৌসুম করার জন্য বছরের একটা নির্দিষ্ট সময় এই মানুষগুলো এই চরে থাকে। বর্ষাকালে যখন আসলে অনেক বেশি পানি হয়, তখন এই মানুষগুলো চলে যায় ওপারে। তখন খালি বাড়িঘর পড়ে থাকে এই চরের বিরান ভূমিতে। এমন ওই দুর্গম এক জায়গা যেখানে আসলে কোনো নাগরিক সুবিধার ছিটেফোঁটাও নেই। আমরা প্রবেশ করছি এই পাশের আরও একটি বসত বাড়িতে। বাড়ির ঠিক সামনেই খোলামেলা রান্নাঘর। মূলত এই চুলা থেকেই এই পরিবারটির 3 বেলা রান্না হয়। আর সামনে এপাশে হচ্ছে থাকার জায়গা, বসতঘর। আর ঠিক এই পাশটাতে গবাদি পশু, ছাগল বেঁধে রাখা। এই ঘাসগুলো কই থেকে নিয়ে আসেন? এটা ভুট্টা ক্ষেতের ঘাস। ভুট্টা ক্ষেতের মাঝে যে ঘাসগুলো হয়, সেই ঘাসগুলো উঠিয়ে এনে গবাদি পশুর খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এ পাশে সামনে ছড়ানো ছিটানো 2-3টা বসত বাড়ি, আর সামনেই হচ্ছে বিস্তীর্ণ ফসলি মাঠ। এখানে আবাদ হয়েছে ভুট্টা সহ নানা ধরনের ফসলের। মূলত এই চরের মানুষেরা গবাদি পশু আর কৃষি কাজের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল।
আমরা যেটি শুনলাম যে এই চরের মানুষ আসলে এখানে স্থায়ীভাবে সারা বছর থাকে না, তারা আবাদ মৌসুম করার জন্য গোলবাড়ি হিসাবে এই বাড়িগুলো ব্যবহার করে, আবার বর্ষাকালে তখন আসলে তারা তাদের ওপারের যে বাড়িঘর সেগুলোতে যে আশ্রয় নেয়। গ্রামীণ মেঠোপথ আর মেঠোপথের পাশেই সুন্দর দুটি বাড়ি, সাজানো গোছানো পরিপাটি ঘর। ঘরগুলো যেহেতু ছন দ্বারা তৈরি, তাই তো শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য চারপাশে পর্দার ব্যবস্থা করেছে, যেন নদী থেকে উঠে আসা বাতাসটি সরাসরি ঘরে প্রবেশ না করে। এপাশে রাস্তা, আর রাস্তার পাশে সুন্দর বসতবাড়ি। আমরা যাব সেই বসতবাড়িতে, কথা বলবো ঘরের মানুষদের সাথে। কাকা, সব মিলিয়ে কেমন আছেন এই চরে? আল্লাহ খুব সুখে একদম। খুব সুখে রাখছে। এবার জমি জমায় কি ধরনের ফসল ফলাইছেন? এবার যে ভুট্টাই আবাদ করছি। ভুট্টা? জি। ভুট্টার বাইরে বাদাম বা কালাই অন্য না, কিছু করেন না? না। করেন নাই। ভুট্টা কতটুকু লাগাইছেন এবার? ভুট্টা আমি জানি না, আদি দিয়েছি একটি। সব আদি দিছেন? জি। আদি ওষুধ আবাদ করে হই না। আদিটাই আপনাকে কিভাবে দিবে? 4 ভাগ। 4-এর 1 ভাগ? জি। আপনি কিছুই দিবেন না? না। আচ্ছা, আদি দিয়ে কি পুষায় জমি জমা এইভাবে? আল্লাহ চলাই। এভাবেই হয়? জি। কিছু নিজে করেন নাই? না। এখান থেকে আপনাদের ঘাট পর্যন্ত কতক্ষণ হাঁটতে হয়? প্রায় আধা ঘন্টা জায়গা, আধা ঘন্টা বেশি জায়গা। আধা ঘন্টার বেশি হাইটে ঘাটে যাইতে হয়। জি। বর্ষাকালে এখানে পানি উঠে? পানি নিতে এক মাথাকের পানি। এক মাথা? তার মানে আমি যদি ইয়া করি তাহলে আপনার ঘরের প্রায় চাল পর্যন্ত জি। পানি হয় এখানে। জি, বড় বান হলে ঘরে তখন তো ঘর বাড়ি নষ্ট হয়ে যায় না? যাই। পরের বার আবার আইসে এলে হটকাই নিয়ে যাই গিয়ে। মানে এটাও নিয়ে যান গা? জি। পরে আবার বন্যা নামলে আবার আসি। আবার এসে ঘর ওঠান, এটা তো একটা খরচেরও ব্যাপার। না হয় আর কি করে। চরের বসত বাড়ি, এ পাশে রয়েছে গোয়ালঘর, আর গোয়ালঘরের উপর একদম তরতাজা লাউয়ের মাচা। চরের এই বাড়িগুলোতে আসলে একটু ছায়া পাওয়ার আশাতে হোক আর সবজি পাওয়ার আশাতেই হোক, প্রায় প্রত্যেকটি বাড়িতেই এভাবে চালের উপর বা গোয়ালঘরের উপর সবজির মাচা রয়েছে। দেখুন, একদম কীটনাশকবিহীন এই সবজির মাচাগুলো কতটা তরতাজা লাউয়ের ডাঁটা। আর কয়েকদিন পর লাউ আসবে এই গাছে, তখন পরিপূর্ণ হয়ে যাবে এই মাচাটি। চরের মানুষের এই সংগ্রামী জীবন, যেখানে সকাল থেকে সন্ধ্যা অতিবাহিত হয় পরিশ্রমের মধ্য দিয়ে। কাকা, এটা কি দিছিলেন? বিষের ইয়া না? কি খেতে দিতেছেন? ভুট্টা? এটা কি মানে কি মারা বিষ? ঘাস মেরে ফেলবে। কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠা জীবন, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কৃষির গন্ধ। ঘোরাফেরা করছে ছেলেমেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চা আর বয়োজ্যেষ্ঠরা। সকলেই কাজের প্রস্তুতি নিচ্ছে। একটি সকালের শুরু। চরের সকালের শুরু হয় নানা কাজের মাধ্যমে। এই যে দেখুন না, কৃষক সার নিয়ে যাচ্ছে তার চরের জমিতে, ব্যবহার করছে ঘোড়ার গাড়ি। দেখতে পেলাম ছোট দুইটা বাচ্চা নদীর মাছ নিয়ে বাড়ি যাচ্ছে। কি মাছ এটা? কর্তি মাছ। নদীর কর্তি মাছ নিয়ে বাড়ি যাচ্ছে চোরের দুই শিশু। যমুনা নদীর এই মাছটি অত্যন্ত সুস্বাদু। এখন আসলে এই ধরনের মাছ খুব একটা দেখা যায় না যমুনা নদীতে। আমরা যদি একটু কাছ থেকে দেখাই, এই যে যমুনা নদীর কর্তি মাছ। তোমার নাম কি বাবা? আকিব। কোথায় যাও? বাড়িতে? ঠিক আছে। গরুর জন্য তোমার সাইকেল দেখছেন করে ফেলতে কাটে গেছিলা তুমি? দুই পাশে আখের ক্ষেত, মাঝখানের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে কৃষক, মাথায় তার ঘাসের বোঝা। খেয়ানৌকা ঘাট। খেয়ানৌকা ঘাটে অপেক্ষমান ঘোড়ার গাড়ি। গাড়িতে বস্তা ভর্তি মরিচ। মরিচের বস্তাগুলো ওঠানো হচ্ছে নৌকায়। এই নৌকাগুলো চলে যাবে উলিয়া ঘাটে। এই খেয়া নৌকা ধরে আমরাও ফিরব। কালির চর তথা এপারের চরগুলোতে মরিচের আবাদ হয়। এই বস্তাভর্তি মরিচগুলো চলে যাবে দেশের বিভিন্ন স্থানে। ইসলামপুর তথা কালির চরের মরিচের খ্যাতি রয়েছে দেশ জুড়ে।
নৌকা ছেড়ে দিল। আমরাও চলে যাচ্ছি চরের মানুষের সাথে। সকালে যখন চরে প্রবেশ করি তখনও আমাদের সাথে ছিল চরের মানুষেরা। ফেরার পথেও তাই। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।